নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি যুক্তিযুক্ত। গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম সকাল থেকে তারাপীঠে হোটেল অগ্নিকাণ্ড, 9 জন সহনাগরিককে আমরা হারিয়েছি। আজকে সকাল থেকেও তার ফলো আপ আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যখন খবর পেলাম, আমরা পৌঁছেছিলাম, পৌঁছে দেখলাম এক হাত দেড় হাত অন্তর অন্তর এক একটা হোটেল দাঁড়িয়ে আছে, বড় বড় হোটেল। এমন এমন জায়গায় হোটেল যেখানে আগুন লাগলে দমকলে গাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে না, লোক ঠিকঠাক যেতে পারে না, সেরকম একটা জায়গায় হোটেল দাঁড় করিয়ে দিয়েছে। আর তখন থেকে প্রশ্ন উঠছে যে হোটেলগুলো যে দাঁড় করানো হয়েছে, কারো অনুমতি নেওয়া হয়েছে, কোনো প্ল্যান বের করা হয়েছে, নাকি একটা প্ল্যান বের করেছিল নামকে বাঁচতে, তার উপরে ফ্লোর বাড়িয়েছে, জায়গা বাড়িয়েছে, এরকম একাধিক প্রশ্ন উঠেছে। তারই মধ্যে আমরা অপেক্ষা করছিলাম, গতকাল প্রশ্ন করেছিলাম রাজ্যের শাসক দলের প্রতিনিধিকে যে সরকার কি ব্যবস্থা নিচ্ছে। 100 দিন তো হয়ে গেল, এখনো পর্যন্ত যা খবর তাতে সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। 15টা হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। বাদ বাকি যে হোটেলগুলো রয়েছে, কৌশিক অমাবস্যার আগে তার পরিকাঠামো অডিট করে দেখার কথাও বলা হয়েছে। আজকে এই নিয়ে আলোচনা করব। আসুন, তবে তার আগে একবার প্রতিবেদনের দিকে নজর রাখি। 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি। তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডের পরেই ব্যবস্থা প্রশাসনের। বেনিয়মের অভিযোগে তারাপীঠে 15টি হোটেলে তালা। সোমবার কাকভোরে সিদ্ধপীঠে লাগোয়া একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেঘোরে মৃত্যু হয় 9 পুণ্যার্থীর। গঠিত হয় অডিট কমিটি। সেই কমিটির সদস্যরা বৈঠক করেন মঙ্গলবার। সেখানেই তারাপীঠে 15টি হোটেল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আরও 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি, তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হবে। অডিট কমিটি জানিয়েছে, এই হোটেলগুলিতে দমকল ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে ছাড়পত্র ছিল না, বৈদ্যুতিক ত্রুটিও ধরা পড়ে। প্রশাসনের অভিযোগ, হোটেলগুলিতে এই নিয়ে জানতে চাওয়া হলেও সাড়া মেলেনি। যে হোটেলস এখন পর্যন্ত কাজ করছিলেন তাদের কাছে কিছুটা ডেফিসিয়েন্সিস পাওয়া গেছে। যেহেতু এরা কমপ্লায়েন্স করছে না, তার জন্য আমাদেরকে এই ইনসিডেন্টের পরে এইটা স্ট্রিক্ট অ্যাকশন আজকে নিতে হচ্ছে। অডিট কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হবে হোটেলের কর্মীদের। প্রত্যেক হোটেল থেকে 2 জনকে দেওয়া হবে প্রশিক্ষণ। কৌশিকী অমাবস্যার আগে হোটেলগুলিতে শেষ করা হবে পরিদর্শনের কাজ। তারাপীঠের যে হোটেলগুলি, সেই হোটেলগুলিতে এই ধরনের প্রিকশন নেওয়া থাকে না, ম্যাক্সিমাম হোটেলেই নেই। ম্যাক্সিমাম হোটেলে নেই। না, এনওসি নেওয়া প্রয়োজন, দেখা প্রয়োজন, ট্রেনিংপ্রাপ্ত লোক রাখা দরকার, অ্যালার্ম সব কিছু দরকার। অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে কেউ পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কি, বা পুকুরে তাদের কারো দেহ পড়ে রয়েছে কিনা দেখতে এদিন চলে তল্লাশি। এই পুকুরের জলে তারা ঝাঁপ দিয়েছিলেন কিনা বা তলিয়ে গেছেন কিনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যে তল্লাশি সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তারাপীঠের হোটেলে আগুন লাগার ঘটনায় ছেলের পর গ্রেফতার করা হয়েছে হোটেলের মালিককে। এসডিপিও নেতৃত্বে 4 সদস্যের এসআইটি গঠিত হয়েছে। সোমবারের অগ্নিকাণ্ডে বহু আবাসিক বেঁচে ফিরলেও ভয়াবহ স্মৃতি অনেকেরই পিছু ছাড়ছে না। সুপ্রিয় গুহ ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। নিয়মে জিরো টলারেন্স, তারাপীঠে 15 হোটেলে তালা। আজকে এই নিয়ে আলোচনা করবো। এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে রয়েছেন চট করে পরিচয় করিয়ে দিই। ডক্টর অব্র সেন রয়েছেন বিজেপির তরফ থেকে, নীলাঞ্জন দাস কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কৌস্তব চট্টোপাধ্যায় সিপিআইএম নেতা বাইরে থেকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন, বিশ্লেষক ঝন্টু বড়াই, এবং রয়েছেন হোটেল মালিক সংগঠনের নেতা জয়ন্ত রায়। জয়ন্তবাবু, আপনার কাছেই প্রথম প্রশ্ন রাখবো, তবে তার আগে একবার আপনাদের ওখানে হোটেলে আমাদের সহকর্মীরা পৌঁছে গেছিলেন, একজনের একটা প্রতিবেদন দেখাই, তারপরে আপনার কাছেই আসছি। গিরিধারী ভবন বলে একটি লজ রয়েছে, সেই লজের সামনে রয়েছি। যে 15টি হোটেলকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু এই যে নাম গিরিধারী ভবন, সেই নামও কিন্তু রয়েছে। আমি এই যে হোটেলের যিনি মালিক, তিনি তার সাথে সরাসরি কথা বলবো যে ঠিক কি নোটিশ করা হয়েছিল, কি নির্দেশ দেওয়া হয়েছিল, কতটা মানা হয়েছে, কতটা মানা হয়নি। সমস্ত সরকারি নিয়ম মানতে হয়, সেগুলি মানেননি? না, মেনেছি, সব মেনেছে। হ্যাঁ। যে অগ্নি নির্বাপক যন্ত্র লাগিয়েছেন, অগ্নি নির্বাপক যন্ত্রটা দেখাতে পারবেন? তার সাথে যাচ্ছি এই মুহূর্তে, তার যে হোটেল, সেই হোটেলের ভেতর, তার সাথে গিয়ে কথা বলবো এবং দেখার চেষ্টা করব যে তার যে এই যে সিলিন্ডার, সেই সিলিন্ডার, এই যে আপনার হোটেলের রুম কতগুলো রয়েছে? আমাদের রুম আছে 7টা। ওই নিচে ধরেন 4টা, তো আর উপরে 3টা। তার মধ্যে একটা কেয়ারটেকার থাকে। কর্মচারী কয়েকজন রয়েছে? কর্মচারী একজন। 7টা রুমে একটাই কর্মচারী? আর ছেলে এই কাজ করে। এই যে এটা আপনি কতদিন আগে লাগিয়েছেন? এটা তার মোটামুটি এসডিও যে অফিসে এই যে লেখা আছে, এই দিনই গিয়েছিলাম। কতগুলো রয়েছে? 7 আর 7। এটা 3-4টে আছে। ফায়ার ব্রিগেডের দপ্তর থেকে কেউ এসেছিলেন, কোনদিন চেক করে গিয়েছে? হ্যাঁ, ওই যে অফিসার, এখানে যে অফিসার সে রেখে গেল সব। কতদিন আগে সেটা?
তার 1.5 মাস আগে। 1.5 মাস আগে হ্যাঁ, কি বলে গিয়েছিল? আমরা এগুলো গাড়ি হবে, এখন পাইপ করার দরকার নাই, পরে যদি একতলা করেন তখন আপনি পাইপ করি, মানে এই আর কি চৌবাচ্চা করে। সেক্ষেত্রে নামার যদি কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে সাধারণ মানুষ তো এই একটা সিঁড়ি দিয়েই নামতে হবে। না, এখন আপাতত সেরকম ঘটনা ঘটেনি, কিন্তু করতে হবে। এখন হট করতে হয়নি, আমরা করব এবং ওর সেরকম ব্যবস্থা করে রেখেছি। ছাদ দিয়ে গেলে সেক্ষেত্রে তো ছাদ দিয়ে ঝাঁপ দিয়ে মারা যাবে। ছাদে গেলে প্রাণে বাঁচবে, মানে আগুনের ভয় থেকে ছাদে চলে যাবে। মানে আগুন থেকে বাঁচতে ছাদে গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, আপাতত। তারপরে আমি যখন করবো তখন আবার সিঁড়ি করবো, আমরা পুজো পরই করতে লাগবো। মানে কি মিষ্টি কথা না, কিন্তু এই হোটেল করলে কি কি ব্যবস্থা রাখতে হয় একবার তথ্যগুলো বিগ ওয়ালে দেখাই। দেখুন, মোটামুটি এটা নির্ভর করে হোটেলটা কত বড়, মানে কত উঁচু, কতগুলো ফ্লোর রয়েছে তার উপরে, এবং আনুষঙ্গিক আরো অনেকগুলো বিষয়। মোটামুটি প্রত্যেকটা ফ্লোরে নির্দিষ্ট দূরত্ব অন্তর, ওই আগুন নেভানো সিলিন্ডার রাখতে হয় নির্দিষ্ট দূরত্ব অন্তর, একটা দুটো রেখে দিলে কিন্তু হবে না। নেক্সট, আর এটা প্রত্যেকটা ফ্লোরেই রাখতে হবে, প্রতিটা ফ্লোরে রাখতে হবে জলের পাইপ বা হোস রিল, জলের পাইপ রাখতে হবে প্রত্যেকটা ফ্লোরে। নেক্সট, প্রয়োজনে ভূগর্ভস্থ রিজার্ভার এবং ছাদের উপরে জলের ট্যাঙ্ক রাখতে হবে যাতে জলের কোনো ঘাটতি না হয়। সেই কারণে আগুন লাগলে সচেতন করতে থাকতে হবে ফায়ার অ্যালার্ম সিস্টেম, যেটা গতকালের ওই হোটেলে ছিল না, এমনই অভিযোগ পাওয়া গেছে। নেক্সট, ধোঁয়া অথবা অতিরিক্ত তাপ শনাক্ত করতে বাধ্যতামূলক ডিটেক্টর লাগাতে হবে প্রত্যেকটা ফ্লোরে, বাধ্যতামূলক। হোটেলের মূল সিঁড়ি ছাড়াও রাখতে হবে আরো একটা বিকল্প সিঁড়ি, মানে আগুন লাগলো বা কোনো বিপদ হলো ওই সিঁড়ি দিয়ে যাতে বেরিয়ে যাওয়া যায়। জরুরি ভিত্তিতে আশ্রয় নেওয়ার জন্য রাখতে হবে খোলা ছাদ। আমরা যে প্রতিবেদন দেখালাম সেখানে যিনি হোটেলের মালিক তিনি বলছেন, আমরা জিজ্ঞাসা করেছিলাম যে অন্য কোনো সিঁড়ি বা অন্য কোনো রাস্তা, তিনি বলছেন না, ছাদ রয়েছে, মানে লাস্ট চ্যাপ্টারটা উনি মনে রেখেছেন আর কি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। কৌশিক বাবু, শুভজিৎ রয়েছে। কৌশিক বাবু, প্রথম প্রশ্ন আপনার কাছেই রাখি, আপনি তো গেছিলেন, কি কি দেখলেন, হোটেলগুলো কি অবস্থায় আছে? মানে এই সব হোটেলে তো যাওয়া সম্ভব নয়, যেখানে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে আমরা সেই হোটেলটাতেই সারাদিন দেখেছি, পর্যবেক্ষণ করেছি, এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছিল, তারাও দেখেছেন। তো যেরকম মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য যা যা ব্যবস্থা থাকা দরকার সেটা যথাযথ ছিল না। আমি নিজে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘুরে যাওয়ার পরে তারা তাদের তদন্তে যাতে বিঘ্ন না ঘটে, তারপরে আমি এবং মাননীয় আমাদের ফায়ার দপ্তরের মাননীয় আধিকারিকরা, মাননীয় এসপি বীরভূম, আমরা সকলে মিলে ওপরে উঠেছিলাম। ওপরে ওঠার পর একটা এক্সিট সিঁড়ি ছিল, কিন্তু যখন ওই ঘটনা ঘটছে ভোরবেলা, সিঁড়ি দিয়ে মানুষ যখন নামতে গেছে দেখতে প্রত্যেকটা ফ্লোরের সিঁড়ি বন্ধ, হয় তালা মারা আছে, নয়তো প্লাইউড দিয়ে আটকানো আছে। এবং সিঁড়িটা আমি নিজে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখেছি, সিঁড়িটার মুখে একদম গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ির মুখে একটা ঘর, সেখানে বিভিন্ন জিনিস দিয়ে ভর্তি, সেখানে দাহ্য পদার্থও আছে। আচ্ছা। আর চৌকি, বিছানা, মশারি, ওখানে হয়তো কেউ ছিলেন বোধহয়। সেগুলো ভেদ করে একজন মানুষ বেরিয়ে আসা অসম্ভব। তার ছাড়াও প্রত্যেকটা ফ্লোরের দরজা বন্ধ, তালা মারা। ওই ভোরবেলায় ওই অন্ধকারের মধ্যে এদিকে ধোয়া, তার মধ্যে মানুষ বেরোতে পারেনি, এরকম একটা ভয়াবহ অবস্থায়। কৌশিক বাবু, এই দেখুন, এই টিআরডি এর দুর্নীতির অভিযোগ তো বারংবার উঠে আসছে, যে তারা কি করে ওখানে এত হোটেলের অনুমতি দিয়েছে, বা প্ল্যানে অনুমতি দিতে গেলে যা যা দরকার সেই পরিকাঠামো, সেই রাস্তাঘাট দেখে দিয়েছে কিনা, নজরদারি ছিল না কিনা, একাধিক অভিযোগ উঠে আসছে। আমার প্রশ্নটা, আপনি যেহেতু রাজ্যের মন্ত্রী, দমকল দপ্তরের প্রতিমন্ত্রী, আপনি ধরুন যেটা হয়েছে সেটা হয়ে আছে, সেটা ভবিষ্যতে কি হবে? আগামীকাল যদি আমি কোনো হোটেলে যাই, আমি তো এখনকার সরকারের ভরসায় যাবো যে সরকার সবকিছু দেখভাল করে রাখবে ওখানে আমার নিরাপত্তা বা কিছু। আপনারা ভবিষ্যতে কি ব্যবস্থা নিতে চলেছেন কৌশিক অমাবস্যার আগে এই তারাপীঠে? দেখুন, ঘটনা কালকে ভোরবেলা ঘটনার খবর পাওয়া মাত্রই আমি ওখানে ছুটে যাই। মাননীয় মুখ্যমন্ত্রী গোটা ব্যাপারটা নিজে মনিটর করছিলেন, আমাকে বারংবার ফোন করেছেন,
এবং ওনাকে ভিডিও কল করেছেন উনি জানেন আপনারা পুরুলিয়াতে ব্যস্ত ছিলেন, এবং তারই নির্দেশে এবং বলতে পারেন তারই পরিচালনায় আমরা পরবর্তীতে বিকেলবেলা সমস্ত লাইন ডিপার্টমেন্ট, ডিএম সহ পুলিশ ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, WBSEDCL, স্বাস্থ্য দপ্তর, আমরা প্রত্যেকে বসেছিলাম এবং আমরা কৌশিক আগামীতে যেহেতু কৌশিক অমাবস্যা আসছে সেটাকে মাথায় রেখেই আমরা ওখানে হোটেল মালিকদের যে অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ডেকেছিলাম, হোটেল ওনারদের ডেকেছিলাম এবং সেখানে আমি বিস্তারিতভাবে বলেছি। আর যে এই যে তারাপীঠ গোটা ভারতবর্ষের মানুষ সেখানে আসেন, কালকেও দেখেছেন মারা গেছেন 5 জন মেঘালয়ের মানুষ, তো সারা ভারতবর্ষের মানুষ এখানে আসেন, সেখানে আমরা কোনোভাবেই বাংলার নাম বদনাম করতে দেব না, আমরা এটা কখনোই দেব না, সেটা স্পষ্ট নির্দেশ সমস্ত হোটেল মালিকদের দেওয়া হয়েছে। এবং আমরা একটা টিম তৈরি করছি, সেই টিম সমস্ত হোটেলগুলোতে ফায়ার অডিট করবে। কোথায় একটু সঙ্গে থাকুন, আপনার কাছে আবারও আসবো কৌশিক বাবু, একটু সঙ্গে থাকুন। আমাদের সহকর্মীরা সেখানে পৌঁছে গেছেন, একাধিক সহকর্মী সেখানে পৌঁছে আছেন এবং অলিতে গলিতে ছুটে যাচ্ছেন। একটা লজের ছবি আপনাদেরকে দেখাবো, আদর্শ লজ, 10 বছরেরও বেশি সময় ধরে চলছে লজটা। 5 তলা ঝা চকচকে লজে রয়েছে 40টা ঘর, ভালো করে শুনবেন, 5 তলা 40টা ঘর আছে, সেখানে থাকতে পারেন প্রায় 135 জন। তবে নিরাপত্তার মিনিমাম ব্যবস্থা সেখানে নেই, 10 বছর ধরে চলছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ নেই, কোনো ফায়ার এক্সিট নেই, বছরের পর বছর ধরে ব্যবসা করে যাচ্ছেন ব্যবসায়ী। যে কোনো সময় অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় ঘটলে কিভাবে সামাল দেবেন কর্মীরা, কোনো উত্তর নেই। ঠিক এই জায়গা থেকেই সরাসরি আমরা একবার দেখাই ছবিটা। তারাপীঠ মন্দির সংলগ্ন আরও একটি হোটেলে আমরা চলে এসেছি। এখানকার সুরক্ষা ব্যবস্থা কি আছে সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি হোটেলের রিসেপশনে যিনি ম্যানেজার তিনি নিজে উপস্থিত রয়েছেন, সরাসরি তার সঙ্গে একটু কথা বলি। এই হোটেল কতদিনের পুরনো? মোটামুটি 15 বছর। কতলা হোটেল? গ্রাউন্ড প্লাস ফ্লোর, 5 তলা হোটেল। আবাসিকরা যারা আসেন, যারা থাকেন গেস্ট, তাদের জন্য সমস্ত রকম সুরক্ষাবিধি আপনাদের আছে পর্যাপ্ত? মোটামুটি দেখতে গেলে সবই রকমই আছে, 2-1টা হয়তো পয়েন্ট নাই। সেটা আপনাদের ফায়ার লাইসেন্স? ফায়ার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, এখনও পাইনি। 15 বছরের হোটেল আপনি নিজে বললেন, কিন্তু ফায়ার লাইসেন্স বললেন অ্যাপ্লাই করেছেন, কবে অ্যাপ্লাই করেছেন? 29 জুলাই 2026-এ। আপনার সামনেই আমি কাগজটা দেখতে পাচ্ছি, আপনাকে কাগজ দিলাম, আপনি দেখে নিতে পারেন। এখানে স্পষ্ট আপনার নিতাই চন্দ্র ওনার মালিক এবং ডেট অফ অ্যাপ্লিকেশন 29 জুলাই 2026। 15 বছর ধরে একটি হোটেল চলছে, যার বর্তমানে রুম সংখ্যা প্রায় 40টার কাছাকাছি, কিন্তু সেখানে এতদিন ধরে কোনো রকম কোনো ফায়ার লাইসেন্স ছিল না। সম্প্রতি মাসখানেক আগে সবেমাত্র এখান থেকে ফায়ারের জন্য আবেদন জানানো হয়েছে, তাও এখনও ছাড়পত্র মেলেনি। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, রামপুরহাট। কৌশিক বাবু, আপনি শুনলেন আদর্শ লজ 10 বছর ধরে চলছে, কি অবস্থা সেখানে, এখনো পর্যন্ত ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করেননি। ম্যাক্সিমাম লজ এই রকম অবস্থায় হয়ে আছে, ম্যাক্সিমাম লজ এবং হোটেল এরকম অবস্থায় হয়ে আছে। আরো ভয়ঙ্কর অবস্থা হচ্ছে যে সমস্ত ছোট ছোট লজগুলো আছে, এরা কেউ যে ধরনের একটা লজ করতে গেলে চারপাশ দিয়ে যত জায়গা রাখতে হয়, সেরকম জায়গা কারো সেরকম জায়গা নেই। হোটেলগুলোর সামনে, লজগুলোর সামনে দোকান বানিয়ে দিয়েছে, আপনি ল্যাডার লাগিয়ে উদ্ধার করার মতো ওখানে কোনো পজিশন নেই যে মানুষকে 4 তলা থেকে নামাবেন। এবং তারপর আপনার কৌশিক বাবু, আপনি যে কথা বললেন, আপনার কথা প্রসঙ্গে হোটেল মালিক সংগঠনের নেতা যিনি রয়েছেন তার কাছে চলে যাব, জয়ন্ত বাবু, এগুলো কেন রাখা হচ্ছে না, কোথায় কি সমস্যা হচ্ছে? দেখুন আমি একটা কথা বলি, আজকে এই হোটেল আজ থেকে নয়, মোটামুটি 1982 সাল থেকে 1985 সালের পর থেকে তারাপীঠে ছোট বড় অনেক হোটেল হয়েছে। তার মধ্যে প্রায়ই হোটেলেই ফায়ার এনওসি, ফায়ার লাইসেন্স, পলিউশন, ফায়ারের জন্য যেটা প্রয়োজন, এক্সিট গেট একটা এক্সিট সিঁড়ি, একটা ঢোকার সিঁড়ি, 2টো সিঁড়ি প্রয়োজন, সেইগুলো নেই। ফায়ারিং অ্যালার্ম নেই, ফায়ারিং মানে
জলের যে রিজার্ভার, ধরুন মোটামুটি যদি একটা 5তলা হোটেল হয়, তাহলে 5তলা হোটেলের পিছনে কমসে কম 80,000 লিটার থেকে 1 লক্ষ লিটার জলের রিজার্ভার প্রয়োজন। তা সেইখানে এখানে কোনো হোটেলেই নেই, এবং প্রতিটা ফ্লোরের এটা জয়ন্তবাবু সিঁড়ির সামনে কেন এটা মানে ফায়ারের আপনাদের কোথাও pipeline। কোনো সমস্যা হচ্ছে তাহলে বলুন, মন্ত্রীমশাই রয়েছেন, তিনিও নোট করুক বিষয়টা। না, আমি মন্ত্রীমশাইয়ের কাছে অনুরোধ করবো, সবচেয়ে বড় কথা এই যে ফায়ার ডিপার্টমেন্ট, হ্যাঁ। যেমন দেখুন কালকে যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ। এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটলো, হ্যাঁ। তারাপীঠে কোনো অ্যাম্বুলেন্স পরিষেবা নেই, একটা অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, প্রাইভেট গাড়ি দিয়ে ডেড বডিগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, এখানে অ্যাম্বুলেন্সের পরিষেবা বিশেষভাবে প্রয়োজন। একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নেই তারাপীঠে, একটা কোনো রোগী হলে পরে আমাদেরকে রামপুরহাটে ছুটতে হয়, এখান থেকে 12 কিলোমিটার দূরে হসপিটাল, সেখানে আমাদের ছুটতে হয়। কোনো একটা স্বাস্থ্য কেন্দ্র নেই, কোনো ডাক্তার বসার কোনো নেই, কোনো কিছুই। তারাপীঠে হচ্ছে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তারাপীঠ হচ্ছে কংক্রিটের জঞ্জালে পরিণত হয়েছে। টিআর দিয়ে কি করতো? এবং টিআর দিয়ে কি করতো? বিগত প্রশাসন টিআর দিয়ে কি করতো, টিআর দিয়ে হোটেলে টাকা তুলতো, হ্যাঁ, হোটেলে পরিষেবা বলতে ওই রাস্তাটুকু একটু করেছে, আর কোনো পরিষেবা নেই। তারাপীঠ যে মন্দিরের মেন রাস্তা, যেখানে যে মন্দির যাওয়ার যে মেন রাস্তা, সেই রাস্তাতে আপনারা এর আগে 24 ফুটের জানিয়েছিলেন রাস্তা ছিল, সেটা বীরভূম জেলা পরিষদ রাস্তা। আগে ওটা অনেকবার জানিয়েছি, তো যে বলি শুনুন, জেলা পরিষদের রাস্তা সেটা আগে রামপুরা টু সাঁইথিয়া বাস রুট ছিল। ঠিক আছে, রেকর্ড অফ রাইট বলছে, এলা রেকর্ডে রামপুরা টু সাঁইথিয়া বাস রুট ছিল, সেটা এখন 8 ফুটে পরিণত হয়েছে, 24 রাস্তা, দুদিকে এনক্রোচমেন্ট। আজকে যদি মন্দিরে কোনো উগ্রপন্থী হামলা হয়, ফায়ারে কোনো হয়, তাহলে মন্দিরের উগ্রপন্থী হামলা মোকাবিলা বিপর্যয়ের কোনো পথ নেই, এটা 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 কোনো হাসন গাড়ি ঢোকার কোনো বিধানসভা, তাই পথ তো? নেই, একটা মন্দির পর্যন্ত অ্যাম্বুলেন্স ঢুকবে না। বিধানসভা কি হাসন? তো এটা হাসন বিধানসভা। তো সঙ্গে থাকুন, ঠিক এই জায়গা থেকে হাসন বিধানসভার যিনি বিধায়ক এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের, তিনি ওখানকার জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। নীলাঞ্জন টিআর দিয়ে কি করতো? হোটেল মালিক, তিনি বলছেন টাকা তুলতো টিআর দিয়ে, কোনো কাজ হয়নি, বলে কোনো কাজ করাতে পারেনি। দেখুন, ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যা ঘটেছে, এবং এটা মাননীয় মন্ত্রী আছেন, তো তিনি যেরকমটা বললেন যে একটা ফায়ার অডিট বিভিন্ন জায়গায় করতে হবে, এবং আমি নিজেও এই জিনিসটা দেখে অত্যন্ত হতবাক যে এতগুলো ওখানে হোটেল চলছে, কোনো নজরদারি নেই, বা স্থানীয় প্রশাসন কি করছে আমার জানা নেই, বা এখনও নতুন সরকারও এসে গেছে, 3 মাস হয়ে গেছে, 3 মাস পরে তাদের টনক নড়ছে হয়তো। এতদিন হয়তো লোককে চোর চোর বলাটাই বোধহয় একমাত্র তাদের প্রায়োরিটি ছিল, বাদবাকি এই জিনিসগুলো কি পরিস্থিতিতে আছে সেটা দেখাটা বোধহয় অনেক সেকেন্ডারি। মানুষ মরবে, 9টা প্রাণ যাবে, তারপরে তারা দেখবেন। তো তারা দেখছেন বর্তমানে হোটেল বন্ধ করে দেওয়া, এখন এটা সলিউশন কিনা আমি জানি না, মানে সেখানে একটা ট্যুরিস্টরা যায়, সেখানে তারা থাকে, এখানে প্রপার অডিট, ফায়ার অডিটটাও যেরকম ইম্পর্টেন্ট, একই রকম ভাবে অল্টারনেটিভ কি এতদিন হয়নি কেন? না, এতদিন হয়নি সেটা আমি করে জানবো, হয়েছে কি হয় আপনারা এতদিন হয়নি, এটা এই 100 দিনের জন্য 101 দিনের জন্য অব্রকে উত্তর দিতে হবে, কিন্তু বাকিটা 2015 তে তৈরি হয়েছিল টিআর দিয়ে। এই যে আপনি একটু আগে একজনের কথা বললেন, আপনি একটু আগে একজন নেতার কথা বললেন, তিনি ওখানকার লোকাল এমএলএ, তো তার তো একটা দায়বদ্ধতা থাকে বিষয়টা নিয়ে। মানুষ মারা গেছে, এখানে সেম সাইডের কি বলো। মানুষ মারা গেছে, দায়িত্ব সরকারকে সেই দায়িত্ব নিতে হবে, সরকার সেটা দেখছে। হোপফুলি মাননীয় মন্ত্রী যেহেতু এখানে আছেন, আমি সেই জন্য কথাটা বলছি, সবকিছুর মধ্যে আমি পলিটিক্সকে ঢোকাতে চাই না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এখানে যেই অ্যাম্বুলেন্স না থাকার যে বিষয়গুলো, সেখানে একটা লোকাল সেলফ গভর্নমেন্ট নেই, সেটা একটা পাশের একটা পঞ্চায়েতের দ্বারা তার আন্ডারে পড়ে। তো এই জিনিসগুলো ওখানে যে ডেভেলপমেন্ট অথরিটি আছে, সেগুলো যদি ঠিক করে না কাজ করে, সেখানে প্রপার একটা সিস্টেম সরকার ইমপ্লিমেন্ট করতে হবে। গতকাল হাসনের যিনি 2016 থেকে 21 পর্যন্ত বিধায়ক ছিলেন, মিল্টন রশিদ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন। এই টিআরডিএটা তৈরি হয় 2015-তে, টিআরডি এর এরিয়া বর্ধিত করা হয় 2017-তে। মিল্টন রশিদ বলছেন, আমি এখানকার এমএলএ, আমার চেয়ারম্যান হওয়ার কথা, আমাকে একটা সদস্য পর্যন্ত টিআরডি এর করা হয়নি। আর তখনই প্রশ্ন উঠেছিল, টিআরডি তাহলে কাদের নিয়ে তৈরি হয়েছিল, কি উদ্দেশ্যে তৈরি হয়েছিল? আমার তো ওই একটা কথা, মানে ওই তৃণমূলের কথা শুনলে আমার এখন ওই চন্দ্রবিন্দুর গানটা মনে পড়ে, যে এটা তো আগে বলনি, এটা তো আগে বলনি। 4 তারিখের আগে এরা কিছু বলেনি, 4 তারিখের আগে সব সুন্দর ছিল, অভিষেক ব্যানার্জি সুন্দর ছিল, মমতা ব্যানার্জি সুন্দর ছিল, আর 4 তারিখের পর হেরে যাওয়ার পর আধ ঘন্টা 1 ঘন্টাও গেল না, তার মধ্যে থেকেই সব শুরু হয়ে গেছে, বিজেপির পকেটে ঢুকে গেছে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে মন্ত্রীমশাই আছেন, এটা ভালো। কথাটা হচ্ছে ঘটনাটা ঘটেছে, আমরা কেউ চাই না এরকম ঘটনা ঘটুক,
এরকম ধরনের ঘটনা একটা অধিকাংশ ক্ষেত্রে তারাপীঠে বহু মানুষ যান, যারা ধর্ম প্রাণ মানুষ, তারা তো যান ওখানে, তারা তো জানেন না এখন কি সম্ভব সাধারণ মানুষের পক্ষে সে এটা 1,000 টাকা খরচা করে বা 1,500 টাকা খরচা করে একটা ঘরে থাকবেন, তার ফায়ার এক্সিট আছে কিনা, ফায়ার এন্ট্রি আছে কিনা, এই কি সবার পক্ষে জানা সম্ভব? বাস্তব তুমি বলো তো। তুমিও তোমার ক্যামেরাম্যান ওখানে গিয়ে যে কাজ করছে সে কাজ তো করার দরকার প্রশাসকের, সে কাজ তো করার দরকার ছিল সরকারের। আমি আগের সরকার ছেড়ে দিলাম, 3টে মাস তো হয়ে গেল, ভূমিকা নিতে হবে তো। এখন তো শুধু খালি ডিম চুললে আর গালাগাল করলে হবে না। অব্র, গোটা পশ্চিমবাংলার এই অবস্থা, এটা দেখতে হবে। অব্র, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ এমনি এমনি অগ্নিকন্যা বলতো না। আমি কয়েকটা ঘটনার নাম বলছি, এটা শুনুন তো। আমরি, হাতিবাগান, চ্যাটার্জি ইন্টারন্যাশনাল, নিউ মার্কেট, মংলাহাট, বাগড়ি মার্কেট, কলকাতা মেডিকেল কলেজ। আমার কাছে লিস্ট আছে, 15 বছর সরকারে থেকে 20টার ওপরে এরকম ফায়ার ইনসিডেন্ট হয়েছে এবং শয়ে শয়ে মানুষ মারা গেছে। আমার প্রশ্ন, অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন 15 বছরে কি করেছে? কাজ তো করেনি বললে চলবে না। টিআরডিএ বানিয়েছে, যেখানে পরিষ্কার, আপনাদের ডিওটাই পরিষ্কার হয়ে গেল, টিআরডিএ এর একমাত্র কাজ হচ্ছে পয়সা তোলা। মানে কোনো সেফটি রেগুলেশন তারা না দেখে পয়সা তুলে হোটেল বানানোর পারমিশন দিয়ে দিয়েছে। অবস্থা ভাবুন। আর কতটা নির্লজ্জ হতে পারে তৃণমূলীরা, আজকের দিনে দাঁড়িয়ে সেটাকেও ডিফেন্ড করে যাচ্ছে। সেই নিয়ে তাদের কোনো সদর্থক বক্তব্য নেই। আমি বলছি, আমাদের প্রশাসন, ঘটনাটা অত্যন্ত দুঃখজনক যেটা ঘটেছে, আমাদের প্রশাসন ইমিডিয়েটলি অডিট কমিটি তৈরি করেছে। 5টা টিম অমাবস্যার আগেই সব 450 হোটেলে ভিজিট করবে, অডিট করবে, যেই হোটেলে কমপ্লেন্স নেই যা যা করার করবে, দরকার হলে বন্ধ করে দেবে। অলরেডি 15টা হোটেল বন্ধের নোটিশ হয়ে গেছে। আমি বলছি, যেই তৎপরতা আমরা নিতে পারছি, সেটা যদি বিগত 15 বছরে এই তৃণমূল সরকার নিত, তাহলে আমাদের রাজ্যটা এরকম যৌতুকগৃহে পরিণত হতো না এবং একের পর এক জায়গায় জায়গায় এরকম প্রাণ যেত না। ঝন্টুদা অনেকক্ষণ ধরে আলোচনায় আছেন। মন্ত্রী মশাই তিনি বললেন, কৌশিকবাবু খুব পরিষ্কার করে দিয়েছেন, পাশাপাশি হোটেল মালিক সংগঠনের তরফ থেকে যিনি আছেন তিনিও সেখানকার পরিস্থিতি বললেন যে একটা দুর্ঘটনা ঘটলে যদি মন্দিরে কিছু হয়ে যায়, ওখান থেকে যাওয়ার রাস্তা পর্যন্ত নেই। বারংবার আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু প্রশাসন কোনো কাজ করেনি। তাহলে প্রশাসন করেছেটা কি? 2015 তৈরি হলো, 11 বছর টিআরডিএ কি করেছে? শুভজিৎ, ঠিক জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আমি যেখানে থাকি তার ঢিলছড়া দূরত্বে একটি মসজিদ আছে। সেই মসজিদ লাগোয়া বড় বাজারে বিধ্বংসী আগুন লেগেছিল 2025। 15 জন পুড়ে মারা গেছিল, পুড়ে জাস্ট দলা বেঁধে। তারপরে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, আমার প্রশ্নটা হলো, এই যে এখানে হোটেল মালিক সংগঠনের উনি আছেন কিনা আমি দেখতে পাচ্ছি না, এই প্ল্যাটফর্মে এখনো আছেন কিনা, বা এখানকার যে জাস্ট আগের সরকারের প্রতিনিধি যিনি এসছেন কালীঘাট তৃণমূলের, আমার কথা হলো, পশ্চিমবঙ্গে তো লাস্ট 15 বছরে এনবিসি ন্যাশনাল বিল্ডিং কোডের গাইডলাইনটা বারবার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মানতে বলা হয়েছিল। ন্যাশনাল বিল্ডিং কোড, যেই কোড অনুযায়ী আমার তো মনে হয় ছোট বা মাঝারি কোনো হোটেল রেস্টুরেন্ট একটা পশ্চিমবঙ্গে তৈরি হয়নি। যে নকশার ভিত্তিতে তৈরি করতে গেলে জরুরি প্রশস্তির রাস্তা, এমনকি যে একটা লিফট, যে ফায়ার লিফট বলে কম্পালসারি, যেখানে বিকল্প একটা ব্যবস্থা ধোয়া বের করার জন্য ফায়ার অ্যালার্ম সিস্টেম রাখার কথা, এমনকি রাজ্যের ফায়ার সার্ভিস, পশ্চিমবঙ্গের ফায়ার সার্ভিস যেটা, সেই ফায়ার সার্ভিস, এবং শুধু তাই নয় শুভজিৎ, রান্নাঘরের বিশেষ নিরাপত্তা যেটাকে বলে FSSAI, সেটাও কিন্তু এ রাজ্যে মানা হয় না। তোমাকে একটা পরিসংখ্যান বলি, আমি আসবো ঝন্টুদা, তবে আমরা এই সেগমেন্টেই কৌশিক বাবুকে পাচ্ছি। কৌশিক বাবুকে ছেড়ে দিতে হবে, উনিও ব্যস্ত মানুষ। কৌশিক বাবু, এই সেগমেন্টের শেষ প্রশ্ন আপনার কাছে। আজকে আমার মনে আছে, যখন গত বছর রথের দিন দীঘাতে রয়েছি আমরা, তখন খবর এলো যে কলকাতায় বড়বাজার চত্বরে একটা হোটেলে অগ্নিকাণ্ড হয়েছে। কি অবস্থা সেখানে, গোটা রাজ্যের মিডিয়া, দেশের মিডিয়া সেখানে ঝাঁপিয়ে পড়লো। তারপরে কয়েকটা দিন একটু নড়াচড়া হলো, তৎকালীন সরকার নড়াচড়া করলেন, রূপটা বন্ধ করে দিলেন, কিন্তু তারপরে দেখলাম যে কে সেই অবস্থা। এগুলো তো আমরা দেখেছি, একটা করে আগুন লেগেছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে, যে কে সেই অবস্থা হয়েছে। নতুন সরকার আপনাদের কাছ থেকে কি প্রত্যাশা রাখবো আমরা? দেখুন, নতুন সরকার এবং এই সরকারের মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী। সুতরাং আপনারা বুঝতেই পারছেন সরকার কি ধরনের ব্যবস্থা নিতে চলেছে। আর আমরা চাইবো না আর একটি প্রাণও ঝরে যাক, আমরা সেই রকম ব্যবস্থা নেব। শুধু তারাপীঠ বা কলকাতা বলে নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেই একই ব্যবস্থা নেওয়া।
আমরা পৌঁছে গেছিলাম, আবারও বলছি, সেখানে বিভিন্ন হোটেলে আমরা গেছি, কোথাও গিয়ে দেখেছি অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, থাকলেও নামকে বাঁচতে একটা সিলিন্ডার রয়েছে, তাও কি অবস্থায় আছে কেউ জানে না, সিলিন্ডারটা কিভাবে ব্যবহার করতে হয় অনেকেই জানে না, সামনে রাস্তা সরু, বড় বড় বিল্ডিং গজিয়ে উঠেছে, এরকম একাধিক। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন হোটেল মালিক সংগঠনের নেতা জয়ন্ত রায়। জয়ন্ত বাবু, আমরা সমাধান খোঁজার জন্য আলোচনাটা করি। আমরা অনেক সময় শুনি যে ধরুন কোনো একটা হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, হয়তো ওই দমকলের আধিকারিকরা গেলেন, গিয়ে বললেন আচ্ছা নেই, ঠিক আছে এত টাকা ফাইন দিন, অথবা টেবিলের নিচ দিয়ে এত টাকা দিন, শোনা কথা, ধামাচাপা হয়ে গেল, ওই ব্যবস্থাটা কিন্তু করা হলো না। এখানেও কি এগুলো ঘটে? আমি একটা কথা বলি, যেটা হচ্ছে যে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্টটা শুধু ওই বিশ্বকর্মা পুজো বা কোনো একটা পুজোর চাঁদা নিতে হোটেলে আসে, আর কোনো ভিজিট ওরা করে না বা কোনো হোটেল ভিজিট করে দেখেও না, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, আজকে এই যে তারাপীঠে যে গতকালকে যে ঘটনা ঘটেছে, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনাতে আপনার যে 9 জন লোক মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি। হ্যাঁ, এটাও বলছি যে এই ঘটনা কিন্তু তারাপীঠে এটা প্রথম ঘটনা। তারাপীঠে এরকম ধরনের ঘটনা ঘটেনি। আমার আজকে প্রায় 60 বছর বয়স হলো, আমার অভিজ্ঞতা আমার জীবনে কোনোদিন ঘটেনি। আর একটা কথা বলি, যেটা হচ্ছে এই যে 15টা হোটেল বন্ধ করে দিয়ে সমস্যার সমাধান হবে না, সবাইকে নিয়ে বসতে হবে। আজকে 15টা হোটেল বন্ধ করে দিলাম, কালকে 10টা হোটেল বন্ধ করে দিলাম, এরকমভাবে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে গেলে হোটেল মালিকদেরকে নিয়ে প্রশাসনকে বসতে হবে, বসে সব কিছু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কারণ তারা তো তখন তো আগের প্রশাসন তো কিছু বলেনি, এর আগে তো এতদিন ধরে বামফ্রন্ট সরকার, তৃণমূল সরকার করেছে, কারো কেটে কিন্তু বলেনি এই করতে হবে আপনারা এই করুন। হ্যাঁ, তো এখন সেটা প্রয়োজন আছে যে ওই 15টা হোটেল বন্ধ করে দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। আমি মাননীয় প্রশাসনের সঙ্গে আজকে কথা বলেছি, কালকে বেলা 11টার সময় প্রশাসনের সঙ্গে দেখা করবো, দেখা করে এই ব্যাপারে কথাবার্তা বলবো, কারণ এই হোটেল বন্ধ করে কোনো সমস্যার সমাধান হবে না। আর বলুন কি জানতে চান? বেশ, একটু সঙ্গে থাকুন। অব্র, শাসক দলের প্রতিনিধি অব্র, হোটেল বন্ধ করে সমাধান হবে না? হোটেল মালিকদের সংগঠনের যিনি রয়েছেন, আমার তার কাছে প্রশ্ন, আপনার কথাতেই পরিষ্কার বাম আমলেও এই বেনিয়ম হয়েছে, তৃণমূলের আমলেও এই বেনিয়ম হয়েছে, এবং যেই 15টা, আমি বলিনি তারপর তুমি বলবে, যেই 15টা হোটেল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের কিন্তু গ্রস নেগলিজেন্স ছিল এবং একাধিক লাইসেন্স তাদের ছিল না, তাই বন্ধ করা হয়েছে। আপনি যেটা বলছেন যে 15টা হোটেল বন্ধ করে দেওয়াটা সলিউশন নয়, আপনি বলুন একাধিক লাইসেন্স নেই, সেই হোটেলগুলো চলছে যে এত বছরের পর বছর, সেটা কি সলিউশন ছিল? নাকি টাকা নিয়ে তাদের চলতে দেওয়া, যেটা তৃণমূল করেছে বা বামফ্রন্ট করেছে, সেটা সলিউশন ছিল? আমাদের প্রশাসনের এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি। আমরা মানুষের প্রাণ নিয়ে খেলা করতে দেব না। একটা হোটেল সংস্থা, একটা হোটেলের মালিক, সে একজন বিজনেসম্যান, সে যদি ওখানে বিজনেস করতে চায় তাকে সব লাইসেন্স নিয়ে এটা এনশিওর করতে হবে যাতে মানুষ যারা ওখানে যাচ্ছেন তাদের কোনো প্রাণ সংশয় না হয়। শাসক দলের প্রতিনিধি অব্র, আপনার কাছে প্রশ্ন জয়ন্ত বাবু। হ্যাঁ বলছি, আমি যেটা বলছি দেখুন, মেন হচ্ছে হোটেল ব্যবসা করতে গেলে যেগুলো প্রয়োজন হয় সেই কাগজপত্র বা সেই পরিকাঠামো তারাপীঠের ম্যাক্সিমাম হোটেলেই নেই। যেমন 1 নম্বর হচ্ছে সরাই লাইসেন্স। বীরভূম জেলায় মানে রামপুরহাট সাব ডিভিশনে 24টা হোটেল আছে, আর রামপুরহাট সাব ডিভিশন নাই বলে 500 হোটেল আছে। হ্যাঁ, 450 থেকে 500 হোটেল আছে, ছোট বড়। তো সরাই লাইসেন্স করতে গেলে কি করতে হবে? ফায়ার এনওসি, ফায়ার লাইসেন্স, একদম ঠিক আছে, ফায়ারের যাবতীয় দরকার সেটা লাগবে, পলিউশন লাগবে, ঠিক আছে, ট্রেড লাইসেন্স লাগবে, তারপরে আপনার গলির মধ্যে যে হোটেলগুলো গজিয়ে উঠেছে অনুমোদিত প্ল্যান আছে। এই দেখুন, G+4 সাংশন দেওয়ার প্ল্যান 2015 সাল থেকে 2026 পর্যন্ত পঞ্চায়েতে ছিল না, জেলা পরিষদের, বীরভূম জেলা পরিষদে যেই গেছে তাকেই ঘুরিয়ে দিয়েছে। কোনো সাংশন প্ল্যান জেলা পরিষদ 2-1টাকে 3টে ছাড়া দেয়নি। হ্যাঁ, তৎকালীন জেলা পরিষদ ছিল তৃণমূলের, তার আগে ছিল বামফ্রন্টের, কিন্তু তারা সাংশন প্ল্যান দেয়নি। বর্তমানে হ্যাঁ, হোটেল তো হয়েছে। হ্যাঁ, তো বর্তমানে টিআর দিয়ে কিছু সাংশন প্ল্যান দিয়েছে। হ্যাঁ, প্ল্যান নিয়েই সাংশন প্ল্যান দিয়েছে। প্ল্যান
তারপর ওরা অনুমতিপত্র সব কিছুই টিআর দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। অনুমতিপত্র যেহেতু ব্যাপার হচ্ছে এখানে ম্যাকটেরি মিউটেশন কনভার্সন একটা একাধিক নন কমপ্লায়েন্স থাকা সত্ত্বেও টিআরডিএ কিন্তু পারমিশন দিয়েছে হোটেল বানানোর। এটাই করা যায় না, এখানেই তৃণমূলের দুর্নীতি। জন্টুদা, না শুভজিৎ, আমার আরেকটা প্রশ্ন, হোটেল মালিক সংগঠনের উনি বকলমের সংগঠনের নেতা উনি আছেন এখানে। আচ্ছা, যে হোটেলগুলো দিনের পর দিন এই দুর্নীতিগুলো করছে, কোনো সরকারি আদেশ আইন কিচ্ছু মানছে না, তাহলে তাদেরকে কি উনি ওনাদের এই হোটেল মালিক সংগঠনের পাঠ করে রাখেন, নাকি তাদেরও নৈতিক কোনো দায়িত্ব আছে? শুধু সরকার দেয়নি, প্রশাসন দেয়নি, তৎকালীন সরকার দেয়নি, এই সাক্ষী গোপালের ভূমিকা রাখার জন্যই তাদের রাখা হয়েছে। কারণ তারাও তো জানতে পারছেন কোন হোটেলের কোন আইনটা মানা হচ্ছে, কোনটা মানা হচ্ছে না। তারপরে দেখো এই যে মহড়া সেফটি, ফায়ার সেফটি ড্রিল, যেটা গোয়ার হোটেলগুলোতে দমকল দপ্তরের লোকজন বছরে একবার দুবার আসে চাঁদা নেওয়ার জন্য, চাঁদা নিয়ে চলে যায়। তা নয়, সংগঠনের তাদের তো আলোচনা হয়, তাদের সম্মেলন হয়, হাত ডুবে সেখানে খাওয়া দাওয়া হয়, তাহলে তারা সেই মালিকদেরকে বোঝান না বা তাদেরকে বহিষ্কার করার জায়গায় যান না কেন? যে আপনারা কিন্তু তার আগে একবার আমরা লাইভে বরং ছবিটা দেখাই। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুপ্রিয়, শুনতে পাচ্ছি। ওখানে ছবিটা যদি একটু বর্ণনা করো, মানে হোটেলগুলো কতটা দূরে দূরে, তার মধ্যে থেকে কোনো টোটো ঢুকতে পারে কিনা, দমকলের গাড়ি ছেড়ে দাও। দেখো, তারাপীঠ মন্দির সংলগ্ন এমন কিছু এলাকা রয়েছে বা আশপাশের একটা বড় অংশ জুড়েই কিন্তু অলিতে গলিতে হোটেল গজিয়ে উঠেছে। হোটেল, গেস্ট হাউস বা বলো লজ, যাই বলা হোক না কেন। আর সেখানে এমন কিছু অলিগলি রয়েছে যেখানে টোটো, অটো বা রিক্সা তো দূরের কথা, দুটো সাইকেল পাশাপাশি যাওয়ার মতন জায়গা নেই। এমন ছবিও কিন্তু আমাদের ক্যামেরায় আজ দিনভর আমরা এই তারাপীঠ মন্দির সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছি, আমাদের ক্যামেরাতে সেই ছবি ধরা পড়েছে। এবং সেই সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে 3 তলা 4 তলা লজ, গেস্ট হাউস সেগুলো তৈরি হয়েছে, যেখানে যারা আবাসিকরা আসছেন বা পুণ্যার্থীরা যারা আসছেন সেই সমস্ত হোটেলগুলোতে উঠছেন, গেস্ট হাউসগুলোতে উঠছেন, দিনের পর দিন সেখানে ব্যবসা চলছে রমরমিয়ে। কিন্তু কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বা বিপদের পরিস্থিতি তৈরি হলে সেখানে কিভাবে দমকল বা বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা পৌঁছবে। সুপ্রিয়, আমরা সেটা মার্ক করে দেখাচ্ছি। দেখুন, দুটো হোটেলের মাঝখানে গ্যাপটা একবার দেখুন, আমরা মার্ক করে দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে অবস্থা, দুটো হোটেলের মাঝের একটা গ্যাপ। সুপ্রিয় বলছিল না, দমকলের গাড়ি ছেড়ে দিন, টোটো ছেড়ে দিন, দুটো সাইকেল পর্যন্ত পাশাপাশি যেতে পারবে না। নীলাঞ্জন, আবারও বলছি, 101 দিনের দায়, 101 দিন সরকার কিছু করেছে কি করেনি সেটা অবশ্যই অব্র বলবে বা বলেছে। এত বছর 15 বছর ধরে সরকার কি করেছে? ওই যেটা জয়ন্তবাবুর মতন যে গিয়ে চাঁদা নেওয়া, না ওটাই ব্যাপার। টিআরডি এর কাজ তো গিয়ে চাঁদা নেওয়া নয়, বা ফায়ার ডিপার্টমেন্টের কাজও গিয়ে চাঁদা নেওয়া বলছেন তো। এবার এটাই বক্তব্য, উনি একজন হোটেল মালিকদের নেতা, তো উনি এগুলো জানতেন, সমস্ত কিছু জানতেন। এই দুর্নীতি যদি কেউ বা কারা করে থাকে তাদেরকে তার মানে উনি চেনেন। উনি তাদেরকে চিহ্নিত না করে উনি সেই যে একটা করাপ্ট সিস্টেমের সাথে তিনি বেশ রয়েছেন, মানে মানুষের জীবনের সাথে যে খেলাটা হয়েছে সেটার উনি একজন পার্ট। এটা আগে ওনাকে বুঝতে হবে সবার আগে। আর এই টিআরডিএ বলুন, আচ্ছা বলুন তো, আমাদের রাজ্য সরকারের তো আরো তো এরকম সংস্থা আছে, এনকেডিএ রয়েছে, নিউ টাউন চালায়, তো মানে তাদের কাজ কি টাকা তোলা? তো টাকা তোলে কিছু মানুষ, কিছু অসাধু মানুষ। যদি শুরুতে একটা কথা বললেন যে আমরা তারাপীঠে আগুন লেগেছে বলে এটা নিয়ে করছি, অ্যাবসলিউটলি হয়তো এনকেডিএতে কোনো একটা ঘটনা ঘটলো, ঠাকুর করে না ঘটুক আগামীকাল, তাহলে দেখা যাবে টিআরডির মধ্যে এনকেডি আলোচনা চলে এলো। হয়তো আপনাদের এত সামনে বলে হয়তো এখানে সেই জিনিসটা নেই। বা আমার বক্তব্য হচ্ছে করাপশনের যে ব্যাপারটা সেটা একটা গভর্নমেন্ট অথরিটির সাথে হচ্ছে, এই ব্যাপারটা নয়, এটা কিছু মানুষ করছে। আর যদি কিছু মানুষ করে থাকে তার সাথে এনারা লিপ্ত, এনারা ওই কিছু মানুষকে আন্ডারহ্যান্ড টাকা খাইয়ে তার মানে এই ধরনের হোটেল তৈরি করতে গেলে কোন দপ্তরের ইনভলভমেন্ট এখানে থাকে তুমি জানো? তোমাকে ভূমি রাজস্ব দপ্তরে থাকতে হবে, পুরসভা হলে পুরসভা, পঞ্চায়েত হলে পঞ্চায়েত। এখানে এই ওভারসাইটটা যে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে সেটার সাথে তো এরা সবাই যুক্ত। এবং আমি বলছি যে ধরুন কিছু জায়গায় কিছু বিচ্যুতি থাকতে পারে, বিচ্যুতি এক জিনিস, আর এটা তো পুরো উনি নিজে স্বীকার করছেন যে টিআরডিএ নাকি টাকা নিয়েছে, ফায়ার ডিপার্টমেন্ট টাকা নিয়েছে। তাহলে ওনারা বলুন কোন অফিসিয়াল তারা, তাদের বিরুদ্ধে বর্তমান সরকার অ্যাকশন নিক। সরকার তো কন্টিনিউয়াম, তারা তো নিশ্চয়ই আজকের দিনও অফিসার, তো তাদের বিরুদ্ধে অ্যাকশনটা হোক। কৌস্তবদা, আসবো মালিক উনি তো গল্প কথা এখানে বলে লাভ নেই। ওই হোটেল মালিক অ্যাসোসিয়েশনের নেতা মানে আগে যে যখন সরকারে ছিল
তার সুরেই সুর মেলাতে হতো, এখন যে সরকার আছে তার সুরেই সুর মেলাতে হবে। দেখবেন সুর মেলালো কিরকম, দেখবেন বলছে ওনাকে এটা বললেন, উনি বললেন যে বন্ধ করে কোনো সমস্যার সমাধান হবে না। আচ্ছা, বন্ধ না করলেই যা বেআইনি হোটেল যদি বন্ধ না করেন, যদি সরকার বন্ধ না করে, তাহলে কালকে যদি আবার একটা ঘটনা ঘটে, এবং গোটা রাজ্যে এরকম সিস্টেম আছে, তো গোটা রাজ্যে এরকম বেআইনি সব চলছে। এখন নীলাঞ্জনও দেখবেন যা বলছে, ও তাই বলছে। নীলাঞ্জনও বললো বন্ধ করে সমস্যার সমাধান হবে না। আরে বন্ধ তো করতে একটা জায়গায় রাজ তো টানতে হবে, আলোচনা তো করতে হবে, কথা বলে আলাপ আলোচনা তো করতে হবে। তো কোনো কিছুই নেই। আমি বলছি বন্ধ করাটা সলিউশন নয়। না, সে তো তোমাদের মানে আলোচনা করতে হবে। 1985 সাল থেকে তো সিপিএম এর সরকার ছিল, জানি ভাই, তোমরা তো কিছু করোনি। এই নীলাঞ্জন, তুমি থামো। তুমি এমন একটা দল করো বাসন্তী তুমি তো কলোনিতে, কিছু করোনি। চুপ করো না, চুপ কর, সারা কিছু করোনি। বাসন্তী কলোনিতে আগুন লেগেছে, বাসন্তী কলোনিতে ফায়ার ব্রিগেড আটকেছে তৃণমূলের অটো ইউনিয়ন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই জন্য রাস্তায় আজকে বেরোলে জুতো খেতে হচ্ছে। তোমরা আজকে বড় বাসন্তী কলোনিতে সবাই রাস্তা আটকেছে, তৃণমূল উঠে গেছে, শুধু উঠে গেছে। তুমি এখানে আছো, তৃণমূল নেই। সংগঠনের নেতা যে কথাটা বললেন, টিআরডি এর লোকজনদের বা তৃণমূলের লোকজনদের তারা টাকা দিয়ে সব কাজ করে নিতেন। এবার ব্যাপারটা হচ্ছে, মজার ব্যাপারটা বা দুঃখের ব্যাপারটা হচ্ছে, তৃণমূলের যে প্রতিনিধি সে এসে বলছে সব দোষ এই হোটেল মালিকদের। ভাই, টাকাটা তো তোমরা নিয়েছো, টাকাটা তো তোমরা নিয়েছো। আমাদের সরকার যখন কমপ্লায়েন্সের উপর এর নজরদারি করছে, আমি দায়িত্ব নিয়ে বলছি এই হোটেল মালিকরাই সব কমপ্লাই করতে বাধ্য হবে, বাধ্য হবে। তোমরা এই সিস্টেম তৈরি করেছিলে। আমরা এখন সবচেয়ে শেষ পর্যায়ে ঝন্টুদা অনেকক্ষণ হাত তুলেছেন। ঝন্টুদা, আপনাকে দিয়ে শেষ করবো। ঝন্টুদা, শুভজিৎ, হোটেলগুলো বন্ধ করা হয়েছে আইন মেনে। পশ্চিমবঙ্গের ফায়ার সার্ভিস আইনে বলা আছে আইন না মানলে তাদের বন্ধ করে দেওয়ার এমনকি 287 বিএনএস 105 বিএনএসও বলা আছে এই ধরনের ব্যবস্থা হোটেল না মানলে তাদের বন্ধ করে দিতে হবে। ফলে এখানে প্রশাসন কারো রুজি রোজগার মারতে বন্ধ করেনি, আইন মেনে বন্ধ করেছে। আর দ্বিতীয়, আমি হোটেল মালিক সংগঠনের নেতা যিনি, তার কথা বলছি, এই যে বেআইনি হোটেলগুলো, সেই হোটেলের মালিকরাও কি আপনার ইউনিয়নের অংশ? যদি হয়ে থাকে তাহলে আপনারও তো নৈতিক দায়িত্বটা আছে তাদেরকে সরাসরি বয়কট করা। প্রশাসন ব্যর্থ, অস্বীকারের জায়গা নেই, কিন্তু মালিক সংগঠনের একটা ভূমিকা আছে। ইউনিয়ন আমরাও করি। নীলাঞ্জনরা, এই নীলাঞ্জনরা আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আবারও বলছি, আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে একটা সমাধান খোঁজার চেষ্টা করা। যে কারণে আজকে আমরা দমকল প্রতিমন্ত্রীকে বসিয়েছিলাম, যারা ওখানে হোটেল ব্যবসা করেন তাদের মধ্যে থেকে একজনকে বসিয়েছিলাম, এবং অবশ্যই রাজনীতির বাইরে তো কোনো কিছু নয়, রাজনীতির 3 জন ছিলেন প্রতিনিধি। আমরা আবারও বলছি, এটা হয়তো একটা ঘটনা, তারাপীঠে নীলাঞ্জনের সঙ্গে একমত, তারাপীঠে আগুন লেগেছে, টিআরডির ভূমিকা আতশ কাছের নিচে এসেছে, আমরা আলোচনা করছি। ঠাকুর না করে আগামীতে অন্য কোনো জায়গায় অন্য কোনো যদি বিপদ হয়, তাহলে তো দেখা যাবে সেখানেও কেঁচো খুঁড়তে অ্যানাকন্ডা বেরিয়ে পড়েছে। ভালো থাকবেন।